আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জুলাই 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 নামে একটা ভয়ঙ্কর অধ্যায় বাংলাদেশে 2024-এর 5 আগস্ট রচনা করা হয়েছে এবং এই ভয়ঙ্কর অধ্যায় ভয়ঙ্করতম যে কাজটা করেছে, একটা ভয়ঙ্কর প্রজন্মের জন্ম দিয়েছে। সেই ভয়ঙ্কর প্রজন্মের বাংলাদেশের ইতিহাসে, স্বাধীনতার পরের ইতিহাসে এত নোংরা, এত পথভ্রষ্ট, এত অশ্লীল কথার প্রজন্ম বাংলাদেশে আর তৈরি হয়নি। জুলাই সিডিআই, কোথা থেকে এসছে এই শব্দ? এই শব্দের মূল উৎপত্তি কোথায়? আপনারা খেয়াল করে দেখবেন, মনে করে দেখেন, খুব বেশি দিন আগের স্মৃতি তো না। 5 আগস্ট, জাস্ট শেখ হাসিনার বিদায়ের পরপরই বাংলাদেশের দেয়ালে দেয়ালে ছেয়ে গেল জুলাই। সিডিআই বলতে যে অশ্লীল, নোংরা, উচ্চারণ অযোগ্য যে মিনিংটা বোঝায়, সেই শেখ হাসিনার নামের পাশে হাসিনা চু ডি 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 ডট 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 ডট, এই শব্দকে তারা গ্রাফিতির মর্যাদা দিল। তারা বলল যে এটা গ্রাফিতি, এটা অশ্লীলতা না, এটা শেখ হাসিনার প্রতি ঘৃণা। সেই হাসিনা ড্যাশ ড্যাশ ড্যাশ, সেটা থেকেই পরবর্তীতে শেখ হাসিনার যারা অনুরাগী, ভক্ত, সমর্থক এবং জুলাইয়ের ওই ঘৃণিত প্রজন্মের প্রতারণা যারা বুঝে উঠতে পারলো, তারা আবিষ্কার করলো জুলাই সিডিআই। এতটা অশ্লীলতা মানুষ ধরতে পারে না এই শব্দটায়। সিডিআই যে ভাবার্থটা, যে মিনিংটা করে, সেটা মানুষ ধরতে পারে না। সেখান থেকে উৎপত্তি হলো জুলাই সিডিআই। আপনারা এই ছবিটা দেখেন না? এই যে একটা ছবি, কত ভয়ঙ্কর প্রজন্ম হলে একটা মানুষকে, এই লোককে চেনে কেউ? কি করেছে শেখ হাসিনা আমলে এই যে এই পুলিশ সদস্যটা কি করেছে দেখেন। পুরো রেলিং ধরে একটা তরুণ প্রজন্ম, হাস্যোজ্জ্বল উন্মাদনা, মানুষের মৃত্যু নিয়ে, মরদেহ নিয়ে, এমন উন্মাদনা পৃথিবীর আর কোথাও কোনো সভ্য সমাজে কোনোদিন হয়েছে? কোনোদিন হয়নি। এই হচ্ছে সেই প্রজন্ম। সেই প্রজন্মকে এখন ঘৃণা জানিয়ে আস্তে আস্তে যখন শেখ হাসিনার সমর্থকরা জুলাই সিডিআই শব্দটা আবিষ্কার করলো, এটা দ্রুত ডালপালা মেলে ছড়িয়ে গেল, ভাইরাল হয়ে গেল চারদিকে। সারা বছর জুড়ে এখন বলা হয় জুলাই সিডিআই। সেই কথাটাই পিক করলো অভিনেত্রী মেহেরাবুন শাওন এবং তার কথার ছলে, লেখার ছলে এবং কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ছায়া পাশে থাকলে যা হয়, কয়েকটা লাইনে এমন তোলপাড় তুলে দিল সারা দেশে যে জুলাইয়ের গং যারা, তথাকথিত জুলাই যোদ্ধা যারা, এদের মাথার তার প্রত্যেকটা ছিঁড়ে গেল। এই ভিডিওটা দেখেন। এগুলো অশ্লীলতা না? এই ধরনের সাউন্ডদেরকে হবে 24 ঘন্টার ভিতর তারেক রহমানের সরকার গ্রেফতার না করে তার নারীর একটা নারী মানেই আমাদের কাছে সম্মানের, আমাদের সমাজে। তার গোপনাঙ্গ নিয়ে এই ধরনের বক্তৃতা এখনো বাংলাদেশে দিচ্ছে, এটা ইউনূস আমলে হয়েছিল। আমার কাছে অবাক লাগে যে এখন একটা নির্বাচিত সরকার, এই নির্বাচিত সরকারের সময় রাজধানীর বুকে দাঁড়িয়ে দেশের একজন অন্যতম খ্যাতিমান, পরিচিত, প্রগতিশীল নারীকে নিয়ে এই ধরনের ভাষায় এরা এখনো বক্তৃতা দিয়ে যাচ্ছে, এখনো জঙ্গিপনা করে যাচ্ছে এবং সরকার তাকিয়ে তাকিয়ে দেখছে। এদের কাছে প্রগতিশীল নারী, মুক্তমনা নারী দেখলেই, আমি জানি না এদের কাম বাসনা জেগে ওঠে কিনা, এদের মাথা খারাপ হয়ে যায় কিনা, এরা উন্মাদনায় ভুগে কিনা। এবং তারই আরেকটা উৎকৃষ্ট প্রমাণ তৈরি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই গুন্ডা প্রকৃতির শ্রেণীর ছেলে সালাউদ্দিন আম্মার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস কত কত কুখ্যাত কাজ করেছে সে। বিএনপির জিয়াউর রহমানের নামে করা ব্যানার পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। তাকে এই নির্বাচিত বিএনপি এখনো হজম করে যাচ্ছে। এর বাইরে ছাত্রদল, বিএনপি নিয়ে এমন কোনো কথা নাই, এমন কোনো উস্কানি নাই, এমন কোনো গুন্ডামি ভাষা নেই যে এই ছেলে ব্যবহার করে নেই। এবং এবার সে বলছে যে শাওনের যদি মুখে কেউ জুতা মারতে পারে তাহলে সে 1 লাখ টাকা পুরস্কার দিবে। আর শাওনের মুখে জুতা মেরে কেউ যদি নাক মুখ দিয়ে রক্ত বের করে দিতে পারে তাহলে সে 2 লাখ টাকা পুরস্কার দিবে। এটা কি বাংলাদেশ? একটা নির্বাচিত সরকারের বাংলাদেশ, একটা স্বাধীন বাংলাদেশ, যে বাংলাদেশে যেই হোক, আমি যদি এই বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত মানুষ, যদি এদের ভাষায় আমি বলি শেখ হাসিনা ঘৃণিত, আমি কি শেখ হাসিনাকেও বলতে পারবো যে শেখ হাসিনা মুখ দিয়ে যে রক্ত বের করে দিতে পারবে তাকে আমি 1 লাখ 2 লাখ টাকা দিব? আমি পারি না। বাংলাদেশের আইনে আমি পারি না। এটা বাংলাদেশের আইন বিরুদ্ধ। বাংলাদেশের কোনো মানুষকে এভাবে হুমকি দেওয়াটা প্রচলিত আইনের সম্পূর্ণ বিরোধী একটা কাজ। তারপরেও
এই উন্মাদ ছেলে এই কাজ করেছে এবং বিএনপির দিক থেকে কেউ কেউ বলে এটা হজম করে যাচ্ছে। আমরা বিস্তারিত শুনি যে এই আম্মার কি বলেছে। খবরটা আসছে এভাবে যে শাওনকে নিয়ে আম্মারের পোস্ট ঘিরে তোলপাড়, 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা। 24শে জুলাই গণ অভ্যুত্থানে অবমাননা করে অভিনেত্রী, নির্মাতা, প্রযোজক ও সঙ্গীত শিল্পী মেহরাফরুজ শাওনের ফেসবুক পোস্ট ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই আলোচনা আরো তুঙ্গে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের একটি ঘোষণায়। 24শে জুলাই গণ অভ্যুত্থানে অবমাননাকারী আওয়ামীপন্থী অভিনেত্রী, স্বীকারই করে নিলাম, আমি ধরেন স্বীকার করে নিলাম সে আওয়ামীপন্থী অভিনেত্রীকে গিয়ে জুতা দিয়ে পিটিয়ে নাক মুখ দিয়ে রক্ত বের করে দিতে হবে? আচ্ছা, আওয়ামীপন্থী অভিনেত্রী মেহরাফরুজ শাওনকে জুতার বাড়ি মারতে পারলে 1 লাখ টাকা এবং জুতার আঘাতে নাক মুখ দিয়ে রক্ত বের করে দিতে পারলে 2 লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন আম্মার। মঙ্গলবার 1 জুলাই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। আম্মার ফেসবুক পোস্টে লেখেন, আমি এই মহিলারে যে জুতার বাড়ি মারতে পারবে তারে 1 লাখ টাকা পুরস্কার দেব। দেখেন, সে 1 লাখ টাকা পুরস্কার দিবে। জুতার বাড়ি মেরে নাক মুখ দিয়ে রক্ত বের করে দিতে পারলে 2 লাখ টাকা দিব। হ্যাঁ, 2 লাখ টাকা। এখন কেউ মবুস্কানি বলতে আসলে ওইডারে ভরা বাজারে পিটাম। চিন্তা করেন উশৃঙ্খলা, উন্মাদনা কোথায় গেছে? এই সমাজ টিকবে? আর এদের কাছে কি এখনো স্নাইপার রাইফেল ভর্তি? সেই স্নাইপার রাইফেলগুলা 5ই আগস্ট বাংলাদেশে ব্যবহার হয়েছিল 24শে। সেই স্নাইপার রাইফেল বাংলাদেশ থেকে চলে গেছে নাকি এদের হাতে হাতে এখনো ঘরে ঘরে রয়ে গেছে, যেগুলো কেউ উদ্ধার করার কোনো আগ্রহ দেখাচ্ছে না, উদ্ধার হচ্ছেও না? যদি এই প্রশ্ন তুলি, মেহরাফরুজ শাওন তার পোস্টে লিখেছেন গত 1 বছরে প্রায় ফেসবুকে একটা শব্দ চোখে পড়েছে, জুলাই সিডিআই। আমার পরিচিত অনেকের লেখাতেই শব্দটা দেখেছি, আবার অপরিচিত অনেকেও লিখেছে। প্রথম ভেবেছিলাম কোনো একটা ট্রেন্ড, শুধু জুলাই মাসে হয়তো তারা এটি লেখে, কিন্তু একটু খেয়াল করে দেখলাম সারা বছরই ফেসবুকে বেশিরভাগ মানুষ সব লিখেছে শব্দটি। তিনি আরো লিখেছিলেন, তখন বুঝতে পারলাম যে শব্দটি শুধু জুলাই মাসে না, যে কোনো সময় লেখা যায় এই সিডিআই শব্দটি। মন খারাপ থাকলে যেমন আস্তে করে লেখা যায়, তেমনি মন খুব ভালো থাকলেও হো হো করে হাসতে হাসতে লেখা যায়। বন্ধুর সঙ্গে আড্ডার গল্পে যেমন লেখা যায়, তেমনি কারো উপর ভীষণ রেগে গেলেও লেখা যায়। আবার মনের অবস্থা ভালো না মন্দ আপনি বুঝতে পারছেন না, তখন আপনি লিখতে পারেন, আমার বাবার এত কিছু ভেবে কাজ নেই, আজ যেহেতু 1 জুলাই তাই আমি লিখলাম ... জুলাই সিডিআই। মেহরাফরুজ শাওনের এই কয়েকটা লাইন সেই জুলাই গঙ্গদের, জুলাই সন্ত্রাসীদের, জুলাইয়ের তথাকথিত জুলাই যোদ্ধাদের। আমি ক্লিয়ার করি কাদেরকে আমি বলছি, যারা 5 আগস্টের পরে জুলাই নিয়ে ব্যবসা করেছে, মানুষের জীবন যাপন অতিষ্ঠ করে দিয়েছে, বাংলাদেশটাকে জাহান্নাম বানিয়েছে, আমেরিকার দালাল বানিয়েছে। 5 আগস্টের পরে যেই শ্রেণীর রাজনীতির নামে চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য করেছে, যেই শ্রেণী সারা দেশটাকে মব রাজ্যে পরিণত করেছে, তাদেরকে আমি শুধু বলছি, এরাই হচ্ছে জুলাই সন্ত্রাসী, এরাই হচ্ছে তথাকথিত জুলাই যোদ্ধা। সেই গ্রুপটার মাথার তার 100% ছিঁড়ে দিতে পেরেছে মেহরাফরুজ শাওন, এটাই তার সফলতা, এবং এই সফলতা দেখে এদের আর মাথা ঠিক থাকছে না। রাজাকারদের কবর দে, এই সমস্ত স্লোগান দিয়ে এসে বঙ্গবন্ধুর বাংলায়, মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলে প্রথমেই বঙ্গবন্ধুর শেখ মুজিবের 32 নম্বর বাড়ি আগে ভাঙছে। আর হইলো সেই বাটপার, ওই যে সামাদ ভাই মনের দুঃখগুলো আলোচনা করেছেন, শুধু সামাদ ভাই না, আর শুধু ওই যে তালিবর্ষ ও অন্তস্থকার হাদিনা। আপনি কি জানেন যে আজকে রাজশাহী বিদ্যালয়ের একজন শিক্ষক, নিউটন তার লাস্ট নেম, তিনি যে ভাষায় পোস্ট দিয়েছেন, এটা কোনো অশিক্ষিত লোক এই ভাষায় পোস্ট দেন, এগুলো আপনার এখানে আমরা নামই নিতে পারবো না ইচ্ছা থাকলেও। শব্দগুলো এরকম। তিনি শেখ হাসিনাকে এমন একটা ভাষায় একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মানে আসলে বাংলাদেশের রুচির দুর্ভিক্ষ চলছে, তার জন্য হাদিরা পয়দা হয়েছে, নিউটনের মতো শিক্ষকেরা পয়দা হইতে। অথচ নিউটন আবার কিন্তু একসময় একদা বাম রাজনীতি, প্রগতিশীল রাজনীতি করতেন। তার ভাষা যে শেখ হাসিনাকে ড্যাশ 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 ড্যাশ, এটা কোনো কথা? কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই পোস্ট দিতে পারে? দেওয়া যায়? হয় না। আপনি তো বললেন যে এখানে ছোট শিশুরা আছে, আমরা তাদের কারণে, আবার কপিরাইটের কারণে মানে
ভায়োলেন্স হবে বলে আমরা বলতেছি না, কিন্তু একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো এই সমস্ত শব্দ উচ্চারণ করা বাদ রাখতেছে না। আমরা দেখলাম যেটা আমরা সামাদ ভাই যেটা এই অবস্থা শুনেছি যে তার মেয়েও নাকি তাকে ছেলে সন্তানরা তাকে পছন্দ করে না। যাই হোক, সেটা তাদের একান্ত ব্যক্তিগত, কারো পারিবারিক বিষয় নিয়ে কথা বলতে চাই না। কিন্তু যখন আপনি আরেকজন সামাদ ভাইরে যখন আমি খোঁচাইতে যাব, তখন তো কেউ না কেউ আমার খোঁচা দিয়ে আমার ঘটনা বের করে ফেলবে, তাই এগুলো চলে আসে। আর ওই যে দ্বিতীয় যে পতাকাটা দেখালেন শুরুতে, তিনটা, একটা হলো বাংলাদেশ, আর একটা হলো কালেমার পতাকা, একটা হলো ফিলিস্তিনের পতাকা। মানে গাধার ঘোড়ার সঙ্গে নাকি খচ্চর পয়দা হয়, কিন্তু এই তিনটার যে সঙ্গমে কি পয়দা হবে এটা তো আমি বুঝতেছি না। এর সাথে আরো শুনেন, যে বলছেন লক্ষ লক্ষ পতাকা বিক্রি হয়, ওই বাংলাদেশেরটা বদলায় যদি এখানে পাকিস্তান লাগাইতো তাহলে কোটি কোটি বিক্রি হবে এই দেশে। ওইখানে এখন ওই তিনটা পতাকা লাগাইছে, এরপরে দেখবেন চারটা পাবেন, চারটার পরে দেখবেন একটা মাইনাস হয়ে যাবে যখন সময় আসবে। ওই যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছে না, তেমনি প্রথমে এরা ফিলিস্তিন, পাকিস্তান, বাংলাদেশ এবং কালেমার পতাকা লাগাবে, তারপরে একদিন দেখবেন বাংলাদেশে ওই লাল সবুজের পতাকাটা সরিয়ে দিবে। ওই সমস্ত বদমাইশি আমরা তাদের চিনি, জানি, এবং এরা তা করবে। এই মুহূর্তে বাংলাদেশে ভয়ঙ্কর রকমের জঙ্গিবাদের যে পৃষ্ঠপোষকতা ছিল, সেগুলো এখন প্রকাশ্যে চলে এসেছে। পৃষ্ঠপোষকেরাও প্রকাশ্যে চলে এসেছে, যারা জঙ্গিবাদে জড়িত তারাও প্রকাশ্যে চলে এসেছে, যাদের তার দেশি বিদেশি পৃষ্ঠপোষক তারাও চলে এসেছে। আমরা কি দেখলাম, যে তুরস্ক 20টি টাকা দেয়নি এই বার্মা থেকে আসা মুসলিম রোহিঙ্গাদের জন্য, 20টি টাকা দেয়নি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের জন্য 20 কোটি টাকা দিয়েছে। দালমে কুছ তো কালা হায়, দালমে কুছ তো কালা হায়। তো আপনি যে পতাকাটা দেখালেন, এই পতাকা যখন রাস্তাঘাটে গ্রামে গঞ্জে ফ্লাইওভারে যখন লেখা থাকতো আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তখন আমরা বুঝতে পারতেছিলাম যে জঙ্গিরা আসছে, বুঝতে পারছেন। আমরা অনেক সতর্ক করেছি, এটা গুরুত্বই দেয় না এই দেশের সরকারেরা, রাজনৈতিক নেতারা, কিন্তু আমরা বুঝতে পারছিলাম। এবং এই যে কালেমার পতাকা নামে যে ফাত্রামিটা করতেছে, এই কালেমার পতাকা কত দূর নিয়ে যাবে আপনারা কল্পনাই করতে পারতেছেন। মুখে যা বলে তা করে না, আর যা করে তা বলে না। সুতরাং এদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। জি, ধর্ম কে পালন করলো, কে পালন করলো না, কে হিন্দু কে মুসলমান, এগুলো নিয়ে আমরা বিতর্ক করতে যাই না, চাইও না। কিন্তু চুলকায় যাতে আমরা কিছু বলি, যেমন যেমন সামাদ ভাই কম দুঃখে তার মুখ খারাপ করে নাই। এই যে দেখেন, এই যে স্যার খলিফার নামে ব্যাটালিয়ন বানাইলো। আচ্ছা, এই স্যার খলিফার সাথে বাংলার সংস্কৃতি, বাংলা ভাষা, বাংলাদেশ, বাংলার মানচিত্র, বাংলার সার্বভৌমত্বের কি সম্পর্ক আছে বলেন? এদের সাথে কি আমাদের কোনো বাংলাদেশের কোনো সম্পর্ক আছে? তারা ইসলাম প্রতিষ্ঠিত করেছে, এই ব্যাপারে তারা অনেক কিছু করেছে, তাদের নিয়ে সেটা ইসলামী কোনো কিছু হলে তাদের নাম, যেমন আপনি আবু বকর মসজিদের নাম দিলেন, বকর মানে কিন্তু আবার গরু, আবু মানে হলো বাপ, মানে গরুর বাপ। এটা বললে আবার বলে যে মুস্তাহাকে রাসূল, কিন্তু আবু বকর মানে গরুর বাপ। ওসমানের নামে আপনি মাদ্রাসা বানাইতে পারেন, মসজিদ বানাইতে পারেন, আলীর নামে মসজিদ মাদ্রাসা বানাইতে পারেন, ওমরের নামে মসজিদ মাদ্রাসা মন যত চাই ততই বানান, কারণ এই বাংলাদেশের জমিন তো মসজিদ আর মাদ্রাসার জন্যই রাখা হয়েছে, বানান। কিন্তু বাংলাদেশের কোন সেনাবাহিনী ব্রিগেড তো আপনি এটা রাখতে পারেন না, এটা তো সরাসরি ফাত্রামি। হজরত তোমার বাংলাদেশ চিনতো না, বাংলা জাতি সম্পর্কে কিছু জানতো না, কিছু করেছে তারা বাংলার জন্য? কিছুই করে নাই। এটা হলো একটা ফাত্রামি, একটা বদমাইশি সেনাবাহিনীর। যখন সেনা প্রধান দাঁড়িয়ে রাখলো, তখনই তো আমরা বুঝতে পারলাম যে কোন দিকে যাইতেছে। তারপরে শিখাও নির্বাণ বন্ধ করে নিভিয়ে দিল। তারপরেই তারা 4টা ব্রিগেড পাল্টাই ফেললো। অথচ এই 4 খলিফার 3 খলিফাকে নির্মম ভাবে মুসলমানরা মেরে ফেলেছে। মানে এটা কিসের প্রতীক আমি বুঝলাম না। 4 ব্যাটালিয়ন দিয়ে কি বোঝালে যে নিজেরা মারামারি করবে? এমনকি আবু বকর যে বলা হয় যে স্বাভাবিক মৃত্যু, কেউ বলেন না, তাকেও বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে। অর্থাৎ 4 খলিফার 4 জনকে নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে। আচ্ছা, একটা বিতর্কিত আবু বকর না নিলাম হিসাবে, 3 জনকে তো নৃশংসভাবে মেরেছে। আপনি কি আদর্শ প্রতিষ্ঠিত করতে চান সকল খিলাফত দিয়ে? আর এই খিলাফত তো ইরানি শিয়ারা মানে না, শিয়ারা তো খিলাফত মানে না। শিয়া মুসলিম যারা, তারা খিলাফত মানে, এমনকি এই 3 সাহাবীরে, আলী ছাড়া 3 সাহাবীরে তারা সাহাবী মনে করে, কাবের মনে করে। আপনি কি বুঝাইতেছেন? আসলে বাংলাদেশে এই মুহূর্তে ধর্মের জজবা এগুলো কেন করানো হয়? এগুলো করতেছে পাকিস্তান, তুরস্ক, এগুলো করাইতেছে। এগুলো করাইতেছে কেন? কারণ এই দেশের মুক্তিযুদ্ধকে আপনি কোনোভাবে ঠেকাইতে পারবেন না। এই মুক্তি, কারণ ওই যে 4টা ব্রিগেড রাখলো, এগুলো তো আর সরকার, কোন সরকার, মনে করেন আওয়ামী লীগ সরকার আসলো বা সামাদ ভাইয়ের সরকার আসলো বা আপনি আসলেন, আমি আসলাম, গিয়ে তো এই 4 ব্রিগেডের নাম পাল্টাইতে পারবো না। কারণ একটা সেনসিটিভ ইস্যু তার তৈরি করে রাখে, যাতে এটা না বদলানো যায়।
পরিকল্পিতভাবে সাম্প্রদায়িকরণ করতেছে। কেউ কেউ বলে, আমাকে বলেছে, আরে ভাই পুরো মিলিটারি বাহিনী তো সাম্প্রদায়িক। মিলিটারি যারা মোল্লার মিলিটারি তো এই দেশে মুক্তিযুদ্ধই মানে না। তো তারা মুক্তিযুদ্ধকে ভিন্নভাবে ঠেকানোর চেষ্টা করার জন্য, এই দেশে গণতন্ত্রকে ভিন্নভাবে ঠেকানোর জন্য এগুলো বলে। বাংলাদেশের একজন শিক্ষক আজকে বলছে না, ওয়াহিদুজ্জামান নাকি যেন উনি বলছে না, যে গণতন্ত্র যেন তেন একটা হইলেই হবে। যেই দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এত বড় বাটপার হয়, সেই দেশের সেনাবাহিনী কি চিন্তা করে আপনি তো বুঝতেই পারতেছেন। তারা মনে করছে তাদের কাছে বন্দুকের নল আছে, বন্দুকের যে মাও সেতুং এর মতবাদ মনে করে বন্দুকের নলই সকল ক্ষমতার উৎস। তার উপর আবার ধর্মের ঢাল আছে, একদিকে বন্দুকের নল আর এদিকে ধর্মের ঢাল। তো এইটা দিয়ে তারা আওয়ামী লীগ ঠেকাবে, মুক্তিযুদ্ধ ঠেকাবে, বা ৭১-এর স্মৃতি ঠেকাবে, পতাকা ঠেকাবে, বাংলাদেশ নামক রাষ্ট্রটি ঠেকাবে, ভারতকে ঠেকাবে, শেখ হাসিনাকে ঠেকাবে, আওয়ামী লীগকে ঠেকাবে। এই জন্য তারা এই ফাত্রামিগুলো করতেছে। এইটা টোটালি একটা ফাত্রামি, স্যার খলিফার নামে ব্রিগেড বানানো। প্রশ্নই আসে না। এই দেশের নদীর নামে হইতে পারতো, এই দেশের অঞ্চলের নাম নিয়ে হইতে পারতো, মুক্তিযুদ্ধে যারা যারা অবদান রেখেছে তাদের নামে হতে পারতো, কিন্তু তা করে নাই। কোথাকার কোন আলী ১৪০০ বছর আগে কই আরবে মরছে, জন্মিছে, মরছে, তাদের নিয়ে তারা তাল বাহানো শুরু করে। এগুলো একটা ফাত্রামি, ধর্মের নামে টোটালি ফাত্রামি করতেছে। এটা জনগণ বুঝে ফেলেছে যে মোল্লার মিলিটারি যে বাংলাদেশকে অজগরের মতো গিলে খাচ্ছে, বাংলাদেশের মানুষের কাছে এটা এখন স্পষ্ট। এবং সারা পৃথিবীর কাছে মেসেজ গেল যে বাংলাদেশ সেনাবাহিনীতে জঙ্গিবাদ আছে, বাংলাদেশ সেনাবাহিনীতে। আমার আগে একটা সন্দেহ ছিল যে ঢাকা শহরে যে এত বড় বড় হিজবুত তাহরীরের ডাউট সাইজ ৪টা পোস্টারের সমান এই পোস্টার লাগায়, এটা সেনাবাহিনী বা ডিজিএফআই জড়িত ছিল। এখন দিনে দিনে স্পষ্টতর হচ্ছে। কেউ কেউ এখন মনে করতেছে যে হিজবুত তাহরীর আসলে বাংলাদেশ সেনাবাহিনী। অস্বাভাবিক কিছু না। একদিন হুক করে শুনবেন যে বাংলাদেশ সেনাবাহিনীর এসআর ব্রিগেড, তার মানে এসআর ব্রিগেড হচ্ছে জঙ্গিবাদী বাহিনী। নাহলে এই নাম কেন তারা গ্রহণ করবে? তবে এটা বাংলাদেশের জন্য সুখকর নয়। আন্তর্জাতিকভাবে মেসেজ গেল যে বাংলাদেশ সেনাবাহিনীতেও জঙ্গিবাদ, মৌলবাদ চর্চা হয়। এখানেও কট্টরপন্থী ইসলামের উত্থান ঘটেছে। যে এটা কি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রী, তার যদি মেন্টাল প্রিপারেশন এই হয়ে থাকে, তাহলে যারা কওমি মাদ্রাসায় পড়ে তাদের অবস্থা কি, যারা আলিয়া মাদ্রাসায় পড়ে তাদের অবস্থা কি, যারা শিবির করে তাদের মানসিকতা কি, যারা চামড়ানায় পীরে মুরিদ তাদের অবস্থা কি, তাদের মানসিক প্রিপারেশন কি? একটা অথচ এই মেয়ে ইরানে গেলে কিন্তু আর পিটিয়ে মেরে ফেলবে মুসলমানরা। ইরানের এই পোশাকে যে ভাবে সেইখানে আছে, এইভাবে সে যদি ইরানে যায় সে আর বাঁচতে পারবে না। এইভাবে সে যদি আফগানিস্তানে যায় সে কিন্তু বাঁচতে পারবে না। কিন্তু এদের মানসিকতা দেখেছেন তো? এইভাবে আমাদের বাংলাদেশের তরুণ সমাজকে এবং তরুণীদের মানসিকভাবে বিকৃতি ঘটিয়ে দিয়েছে। সাম্প্রদায়িকতার সাম্প্রদায়িক যে চেতনা এদের ভিতরে বিষ ঢুকিয়ে দিয়েছে। এই যে হিন্দুর প্রতি ঘৃণা, এমনিতেই তো ইসলাম ধর্ম ঘৃণা শেখায়। পৃথিবীতে একটাই ধর্ম, সব ধর্মে মোটামুটি শান্তির কথা আছে। এই একটাই ধর্ম, সেখানে সব ধর্মের মানুষকে ঘৃণা করতে হচ্ছে প্রকাশ্য। পৃথিবীর সব যেমন 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 ইয়ারা বলে, বুদ্ধিস্টরা বলে জগতের সকল প্রাণী সুখী হোক, যদিও সেটা সম্ভব না। জগতের সকল প্রাণী সুখী হবে না, একজন আরেকজনের খাবেই। যেটা কার্ল মার্কস বলে গেছে যে বড় মাছ ছোট মাছের খাবে, এটা সম্ভব না। তবুও তারা বলে তো, সনাতনীদেরও আছে যে সারা পৃথিবী হলো কুটুম্ব, সবাই আত্মীয় মিলেমিশে চলে, সবাই সুখী হোক, এই ধরনের ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সবার জন্য শান্তি কামনা করে সনাতনীরা, যদিও সবার জন্য শান্তি আসবে না। কিন্তু ইসলামই একমাত্র ধর্ম যারা বলে যে মুসলমান ছাড়া কারো জন্য তুমি শান্তি চাইতে পারো না। যার ধর্মই এটা তাকে শিখেছে যে অন্য ধর্মের মানুষকে তুমি সালাম দিবে না, শান্তি চাইতে পারো না, অন্য ধর্মের প্রতি ঘৃণা করতে হবে। তাহলে সেই ধর্মের মানুষ এরা তো এরকম হবেই। তার মধ্যে আবার ধর্মের রাজনীতিকরণ করা হয়েছে। তার কারণে এই মেয়েদের মগজ ধোলাই করা হয়েছে, এই ছেলেদের মগজ ধোলাই করা হয়েছে। আজকালকার শুধুমাত্র মাদ্রাসা নয়, শুধুমাত্র কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা নয়, জামাতের অফিস নয়, পুরো এই মেয়েটা হচ্ছে পুরো বাংলাদেশের একটা চিত্র, বাংলাদেশের আয়না এই মেয়ে। আমি এই জন্য বলি যে বাংলাদেশে কখনোই সংখ্যালঘুদের বসবাস করতে দিবে না, থাকতে দিবে না। আজ হোক কাল হোক বাংলাদেশের সংখ্যালঘুদের তাড়িয়ে দিবে এই দেশ থেকে। তার জন্য এই রকম প্রজন্ম পয়দা করেছে পরিকল্পিতভাবে। যে মেয়েটাই কথা বলে সে তো মাদ্রাসা থেকে আসে নাই। আপনি তার চেহারা দেখে বুঝতে পারছেন সে মাদ্রাসা থেকে আসে। তাহলে অন্যদের কি অবস্থা, কিভাবে তৈরি হয়ে আছে? আমি বলেছি এই জন্য যে বাংলাদেশের যে সকল হিন্দুরা আছেন ভাই, আগে ভাগে চলে যান। অহেতুক পরে নির্যাতিত নিপীড়িত হয়ে খালি পেটে খালি পায়ে দেশ ছেড়ে আপনারা যাওয়ার আগে নিজেরা যাতে ভালোভাবে যেতে পারেন সেই চিন্তা করেন। কারণ যেখানে যেখানে একটা তরুণী বলে এই দেশে হিন্দুদের পূজা করতে দিবে না, হিন্দুদের দেশে থাকতে দেবে না, তাদের ঘেঁটি ধরে বের করে দিবে। কিন্তু এটাই যদি আবার অন্য দেশে করে, এখন খ্রিস্টানরা যদি এই কাজ করে, খ্রিস্টানরা ইহুদিরা যদি এই কাজ করে, তাহলে মুসলমানরা তো এমনি তো ভিক্ষাবৃত্তি করে খায় পাকিস্তানিরা। কারণ তাদের 50 বিলিয়নের উপরে ডলার আসে, সেগুলো তাদের ভিক্ষাবৃত্তির টাকা। এদের যদি ঘেটে বের করে তো ভিক্ষা করে ভাত পাবে না। মুসলমানদের যদি সারা পৃথিবী অলরেডি শুরু হয়ে গেছে, সারা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে প্রত্যেক দেশের মানুষ সচেতন হচ্ছে, প্রত্যেক দেশের মানুষ ডানপন্থীর উত্থান করতেছে এই মুসলমানদের কারণে। এদের যখন বের করে দিবে
তখনই দেখবেন এরা জাত হবে, এর আগে এবং সেটা তাদের এই প্রতিক্রিয়া উল্টা হবে একদিন। সারা পৃথিবী থেকে দেখবেন মুসলমানদের ঘেঁটি ধরে বের করে দিতেছে, সেই সময় আসতেছে। জি, এটা হলো একটা বামপন্থীদের ফাত্রা যুক্তি। এই যুক্তি মার্কেটে খাবে না। কোনো ব্যক্তি যদি ভারতে এই কথা বলার পরে তাকে জেলে থাকতে হবে। এই মেয়ে যে কথা বলছে, জেলে থাকতে হবে, মামলা খাবে। বাংলাদেশের বিরুদ্ধে একটা সমালোচনা করার ক্ষমতা কারো আছে? ভারতে একটা বলে তার প্রতিবাদ করার মানুষ আছে? এটা একটা মিথ্যা কথা। ভারতের কথা আপনি যে ভারতের কোনো কিছু হলে বাংলাদেশে অদ্ভুত একটা কথার সাথে সাথে ভারতকে টানে, কিন্তু আফগানিস্তানের কথা টানবে না, পাকিস্তানে কি হয় টানবে না। ভারত যদি এত খারাপ রাষ্ট্র হয়, শোনেন, ভারত এত খারাপ, তাহলে ভারতের কোনো মুসলমান পাকিস্তানে আসে না কেন? ভারত এত খারাপ, ভারতের কোনো মুসলমান বাংলাদেশে আসে না কেন? ভারত এত খারাপ, মুসলমানদের অত্যাচার করে কাবুলে যায় না কেন? সব বরং উল্টো বাংলাদেশের 1 কোটির বেশি, 1.5 কোটির বেশি, 1-1.5 কোটির মতো মুসলমান ভারতে কামলা দিয়ে খায়, বান্দিগিরি করে খায়। কিসের সাথে কি তুলনা করেন? কিসের সাথে কি তুলনা করেন? এই বাংলাদেশে তো মুসলমান আওয়ামী লীগই থাকতে পারে না, আর আপনি হিন্দুদের কথা বলতেছেন। ভারতে ভারতে হিন্দুদের কিছু হলে প্রতিবাদ করার জন্য, মুসলমানের কিছু হলে সাথে সাথে, এই যে আজকেও দেখবেন এক মুসলমান সরাসরি নরেন্দ্র মোদীকে গালি দিতেছে, সরাসরি টিভিতে এসে গালি দিতেছে, নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীদের গালি দেয়। বাংলাদেশে একটা লোক গালি দিয়ে টিকতে পারবে? বাংলাদেশে এই মুহূর্তে জামাতের নেতাকে গালি দিয়ে কোনো হিন্দু টিকতে পারবে? হিন্দু তো দূরের কথা, সামাদ ভাই টিকতে পারবে? আমি টিকতে পারবো? টিকতে পারবে? হিন্দুরা যদি কালকে যদি বাইতুল মুকাররমের করতে পারে গালি দেয়, কালকে যদি চরমনায় পীরের গালি দেয় কোনো হিন্দু, কালকে যদি বিএনপি তারেক রহমানের কোনো হিন্দু গালি দেয়, কালকে যদি জামাত ইসলামে হিন্দু জানে বাঁচবে? ভারতে তো গালি দিতেছে প্রধানমন্ত্রী, সরাসরি গালি দিতেছে। আপনি কি এর সাথে কি তুলনা করেন? ভারতে গণতন্ত্র প্রতিষ্ঠিত, ভারতে গণতান্ত্রিক রাজত্ব চলে, এখানে কি গণতান্ত্রিক রাজ আছে নাকি? ভারতে কোনো দল নিষিদ্ধ হয়ে আছে নাকি? ভারতে আপনি এগুলো বলতে পারবেন? ভারতের সাথে যদি বাংলাদেশের কথা কথায় তুলনা করেন, এগুলো বাংলাদেশের চক্রবর্তী বক্রবর্তীদের কথা, ফালতু কথা এগুলো তাদের। আপনি কিছু হলে ভারতে, বাংলাদেশের বামপন্থীদের রুচি হইলো আমরা মানববন্ধন করতেছি কোন এক শিশুর নির্যাতনের বিরুদ্ধে, ওই না এখন নরেন্দ্র মোদী কষাই। কেন তেহরানের কথা, তেহরানের খমেনিরা কষাই বলে না কেন? কেন এর দোকানের কষাই বলে? এর দোকান 12,500 মসজিদ বন্ধ করে দিছিল, টু শব্দটি তো কেউ করে নাই। আজকে পাকিস্তানে হামলা হইতে, পাকিস্তান আফগানিস্তানকে নিয়মিত হামলা করে মানুষ মারছে, কই টু শব্দটি তো কেউ করে না। এখন তো কোনো বামপন্থী বক্রবর্তী পশু বসু ম্যাটার্জি কমরেড মরমেডের তো আমরা মিছিল করতে দেখি না, কই দেখি না তো তাদের আমরা। এখন তো বিবৃতি দিতে দেখি না, প্রতিবাদ বিবৃতি টু শব্দটি নেই। ভারতের সাথে বাংলাদেশের তুলনা করা একেবারেই মূর্খতা। কারণ হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘু শূন্য হইতে হইতে 37 থেকে 6% চলে আসছে, পাকিস্তানে 25% থেকে 1% চলে আসছে, আফগানিস্তানে কান্দাহার সেটা ছিল তাদের, আরে ভুলে গেলাম নামটা, এই কান্দাহারের অন্য হিন্দুদের নাম ছিল গান্ধারী, সেখানে নাই, হিন্দু নাই, কোনো অমুসলমান নাই। আপনি কোন দেশের সাথে কি এর তুলনা করেন? আর পাকিস্তানে আর ভারতে কি 7 কোটি মুসলমান আজকে 25 কোটিতে উন্নত হয়েছে। কেন এত? বাংলাদেশে এত জামাই আদর করেন হিন্দুদের, হিন্দুরা চলে যায়। পাকিস্তানে একেবারে দুলাভাইয়ের মতো আদর করেন, চলে যায়। পাকিস্তানে একেবারে ভাতিজার ভাগ্নের মতো আদর করেন, চলে আসে, খালি হয়ে যায়। আর ভারত এত খারাপ, ভারতের রাজনীতি এত খারাপ, ভারত হিন্দুদের এত নির্যাতন নিপীড়ন করে, ভারতে 25 কোটি থেকে 30 কোটি হয়ে যায়। বাপ রে বাপ, এটার সাথে ওটা তুলনা করলে তো হবে না ভাই। জি, ধন্যবাদ। কার দিকে ইঙ্গিত করলো? ভারত না যুক্তরাষ্ট্র? প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের উপর এক সাংবাদিক সম্মেলন করে চীনের রাষ্ট্রদূত এই ভিজিটে কি কি ঘটলো সেটা বর্ণনা করেছে এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছে যে বাংলাদেশে তৃতীয় দেশের হস্তক্ষেপ চীন মেনে নিবে না, সহ্য করবে না। তৃতীয় দেশটাকে, দ্বিতীয় দেশটাই বাকে, দ্বিতীয় দেশ তো অবশ্য চীন। তাহলে চতুর্থ কোনো দেশ আছে কি? আসুন একটু খতিয়ে দেখি। আপনাদের মনে আছে কি না, মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত ব্র্যান্ট ক্রিস্টেনসেন, সে যখন তাদের দেশের নিয়ম অনুযায়ী সিনেটে শুনানি করে, সেখানে সে বাংলাদেশে তার সম্পর্কের ক্ষেত্রে বলেছিল যে, যেটা বলেছিল সেটার অর্থ হলো যে চীনের দিকে বাংলাদেশের ঝুঁকে যাওয়াটাকে ঠেকানোর জন্য কাজ করবে। সেটার উপর কিন্তু আবার ঢাকায় চীনের দূতাবাস কিন্তু প্রতিবাদ করেছিল যে চীন কোনো দেশে অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপ করে না। এরপরে যখন চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউনূস, তারেক রহমান, জামাত, এই পুরো জুলাই জঙ্গি জোট যেটা,
বাণিজ্য চুক্তি করে, তখনও কিন্তু চীনের রাষ্ট্রদূত প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল, যে যেটা বলেছিল তার অর্থ দাঁড়ায় যে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে এক ধরনের বাধা হতে পারে। এই হলো ইতিহাস। কিন্তু ঢাকায় কিছু কিছু লোক এর মধ্যে ভারতকে দেখতে পাচ্ছে। একজন তো বলেই দিল যে সবকিছু দেখে মনে হচ্ছে যে চীন ভারতকে উপলক্ষ করে এই কথাগুলো বলেছে, যে তৃতীয় দেশে হস্তক্ষেপ, বাংলাদেশে তৃতীয় দেশের হস্তক্ষেপ চীন সহ্য করবে না, এই তৃতীয় দেশটি হলো ভারত। এখন যারা ইউটিউবে কথা বলে এদের সবারই কিছু কিছু দর্শক আছে, সেই দর্শকদের চাহিদা অনুযায়ী সবাই কথা বলে। এবং বাংলাদেশে যেহেতু এখন জুলাই জঙ্গি উত্থান যারা করেছে তাদের আধিপত্য চলছে, অন্য কোনো কথা বলার ক্ষেত্রে খুব বেশি মানুষ আসলে হয়তো নিরাপদ বোধ করছে না, সেটার সুযোগ নিয়ে নানান ধরনের বিশ্লেষণ হয় এবং যে যে রকম পারে সেরকম বিশ্লেষণ করে। দেখেন, প্রথম কথা হলো যে তৃতীয় দেশের হস্তক্ষেপটা কি। চীন ভারতকে ইঙ্গিত করুক, মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করুক, কাউকে না কাউকে তো ইঙ্গিত করে কথাটা বলে। তাহলে হস্তক্ষেপ হতে হবে আগে। হস্তক্ষেপ হওয়ার পরে তো আপনার চীন এসে নিজে আবার হস্তক্ষেপ করবে, হস্তক্ষেপকারীর হাত ভেঙে দিবে, তাই না? তো হস্তক্ষেপটা কি আসলে? এই প্রশ্নটা বুঝতে হলে যে চীন যেটা বলে, মানে কিভাবে বলেছে সেটা শেষের দিকে বলবো। প্রধানমন্ত্রীর চীন সফরের সময় যেটা হয়েছে, যেটা লেখা হয়েছে তাদের জয়েন্ট কমিউনিকেতে বা যৌথ ঘোষণায়, কিংবা চীনের রাষ্ট্রদূত যেটা বলেছে, সেটা যদি আমরা এরকম ধরে নেই যে বাংলাদেশে তৃতীয় দেশের হস্তক্ষেপ চীন সহ্য করবে না, তাদেরকে জবাব দেবে, তাহলে হস্তক্ষেপটা হতে হবে আগে। সে হস্তক্ষেপটা কি হলে হস্তক্ষেপ হয়? একটা দেশে আরেকটা দেশ কি করলে হস্তক্ষেপ করতে পারে? আমরা যারা এখন এসব নিয়ে কথা বলছি তারা কেউ বলছি যে না, এই হস্তক্ষেপকারী রাষ্ট্র ভারত, ভারতের দিকে চীন আঙ্গুল তুলেছে। আবার কেউ কেউ বলছে যে না, এই হস্তক্ষেপকারী রাষ্ট্র হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্রের দিকে চীন আঙ্গুল তুলেছে। এইটা বুঝতে হলে আসলে মানে আপনি যদি নিরপেক্ষভাবে কোনো পক্ষের প্রতি আপনার অবশ্যই আমরা তো সবাই একটা না একটা পক্ষে আছি, এই পক্ষের ঊর্ধ্বে উঠে যদি এই প্রশ্নের উত্তর বুঝতে হয় তাহলে আসলে হস্তক্ষেপটা বুঝতে হবে। ভারতের ব্যাপারে যেসব জিনিসকে আমরা হস্তক্ষেপ মনে করি সেটা কি? সেটা হলো যে ভারত আর বাংলাদেশের পানির সমস্যা, তারপরে দ্বিতীয় হলো যে বাংলাদেশের নৌপথ বা স্থলপথে ভারতের মাল পরিবহন। আর কি আছে হস্তক্ষেপের ক্ষেত্রে? সীমানায় যে পুশিন করছে, এটা হস্তক্ষেপ ধরতে পারেন। বাট জঙ্গিরা কি বলে আর হস্তক্ষেপে আর যে কথাগুলো বলে, বা সীমানায় যে হত্যাটা হয়, এর বাইরে আসলে ভারত কি করে? আপনি পিনাকির কাছে জিজ্ঞেস করেন, গৌতম দাসের কাছে জিজ্ঞেস করেন, ওরা 100টা জিনিসের তালিকা দিয়ে দিবে, কিন্তু সাধারণ মানুষের ওগুলো বুঝতে কষ্ট হবে। ওটা ওদের নীতিমালায়, বা জামাতকে জিজ্ঞেস করেন, বিএনপিকেও জিজ্ঞেস করতে পারেন, তারা 200, 400, 300 জিনিসের তালিকা দিতে পারে। কিন্তু ওরা যদি 100 জিনিসেরও তালিকা দেয়, পিনাকি প্রথম দিকে কিন্তু এটাই থাকবে যে সীমানায় যে হত্যাগুলো হয়, কিংবা আমাদের মধ্যে পানির যে সমস্যা আছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। আবার আরেকটা কি হতে পারে, আর ওই যে আমাদের ট্রান্সশিপমেন্টের যে ব্যবহার, এইটার কোনোটাই কিন্তু আপনার বাংলাদেশের 71 বিরোধী, স্বাধীনতা বিরোধীদের এই যে বক্তব্যগুলা, যে এই জিনিসগুলো
বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেয়া, বাংলাদেশের সার্বভৌমত্ব ভারত দখল করে রেখেছে। এইভাবে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, জঙ্গি, মৌলবাদী, এমনকি বিএনপি ছাড়া সারা পৃথিবীর আর কারো চোখে এই জিনিসগুলা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ নয়। সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের মানুষের মতো অন্ধ নয়, বাংলাদেশের মানুষের মতো মৌলবাদ দ্বারা প্রভাবিত নয়। তারা জানে যে যে কোনো স্বাভাবিক দুটো দেশের মধ্যে এই বিষয়গুলো বিরাজমান থাকে। সীমানা থাকলে সীমানা নিয়ে কিছু সমস্যা হবে, নদী যদি অভিন্ন হয় নদী নিয়ে সমস্যা হবে, সীমানা থাকলে কিছু মানুষ খুন হয়ে যেতে পারে এই পার হওয়ার সময়, বাণিজ্য থাকলে বাণিজ্য বৈষম্য থাকবে, আর এক দেশ আরেক দেশের মধ্য দিয়ে পণ্য পরিবহন করবে। এটা তো চীনও চাচ্ছে বাংলাদেশের মধ্য দিয়ে পরিবহন করুক, তারা করিডোরের কথা বলেছে না? আবার আমরাও তো চাই যে চীন থেকে সরাসরি আমাদের এখানে জিনিসপত্র আসুক, হ্যাঁ, মিয়ানমার হয়ে আসুক। আমাদের মূল সমস্যা হয়ে গেছে কি জানেন, যে হস্তক্ষেপটা কি, এইটা বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা এমন ভাবে বুঝিয়েছে বাংলাদেশের মানুষকে। ফলে চীন যখন এই কথাটা বলে, চীন বা চীনের রাষ্ট্রদূত, যে তৃতীয় দেশের হস্তক্ষেপ, তখন এমনকি আওয়ামী লীগেরও সকল মানুষের মনে স্বাধীনতা বিরোধী, জঙ্গি, জামাত, হেফাজত, বিএনপি, তাদের শিখানো মগজ ধোলাইকৃত চিত্রটাই কিন্তু সবার চোখের সামনে ভেসে আসে, যে ওই ঘটনাটা ঘটছে, যেহেতু দুই দেশের মধ্যে পানি আছে, পানি পাচ্ছে না, তিস্তার হস্তক্ষেপ হয়ে যাচ্ছে, এইখানে বোধহয় এখনই চীন আক্রমণ করে বসবে। আসলে বিষয়টা তো তা নয়। চীন তো একটা সেইন মানুষের দেশ। আমি মনে করি যে চীন অনেক বেশি ঠান্ডা মাথার মানুষের দেশ। পৃথিবীতে সবচেয়ে ঠান্ডা মাথার মানুষের শক্তিশালী দেশগুলোর মধ্যে চীন কিন্তু একটা, রাশিয়া এখন আর একটা। চীন যে এত উন্নতি করেছে বিভিন্নভাবে ঠান্ডা মাথার কারণে করেছে, এবং জঙ্গিবাদকে মানসিক ব্যাধি চিহ্নিত করার কারণে করেছে। রাশিয়াও কিন্তু ঠান্ডা মাথায় এবং জঙ্গিবাদ মোকাবেলার মাধ্যমে করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র মাথা গরমের দেশ, সেখানে তো প্রেসিডেন্ট ট্রাম্পই যথেষ্ট মাথা গরম। হ্যাঁ, অদ্ভুত একটা, মানে পৃথিবীর প্রথম শক্তিধর রাষ্ট্রটাকে চালাতে হলে তো একটু ঠান্ডা মাথায় চিন্তা করার আসলে অবকাশ তাদের থাকতে হবে। ভারতও মধ্যম স্তরের গরম মাথার দেশ, ঠান্ডা মাথার দেশ ভারতকেও বলা যাবে না। আর বাংলাদেশ তো কোনো স্তরেই নেই। ফলে আপনি যত দিক থেকে এটা টেনে আনার চেষ্টা করুন, যতভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করুন, ভারতকে লক্ষ্য করে চীন এই কথা বলার আসলে বলবে যে সে কারণটাই কিন্তু এক্সিস্ট করে না। ভারত পানি আটকে রাখে, বন্যার সময় পানি দেয় না, এইসব অভিযোগ আপনি করতে পারেন। সীমানার মধ্যে, তাদের সীমানায় বাংলাদেশিদের হত্যা করে ঢোকার সময় বাংলাদেশের মধ্য দিয়ে পণ্য পরিবহন করতে চায়, কতটুকু করে আদৌ আমরা জানি না। আমরা জানি যে বাংলাদেশ করতো, সেটা ভারত বন্ধ করে দিয়েছে, অর্থাৎ ভারতের রাস্তাঘাট ব্যবহার করে, বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশ পণ্য পরিবহন করত। একটা বিষয় কিন্তু চীন বলুন, যে কোনো একটা স্বাভাবিক অর্থাৎ সুস্থ মস্তিষ্কের সরকারদের কাছে চিন্তাশীল যে কোনো রাষ্ট্রের সাথে, জঙ্গিবাদ মুক্ত যে কোনো রাষ্ট্রের দৃষ্টিতে এগুলা কোনোটাই বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ নয়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করেছে বা যেটা করবে বলে সব দিকে আপনার গুঞ্জন আছে, যে ঘাঁটি গাঁটতে চায়, বঙ্গোপসাগরে তাদের মার্কিন নৌবহর স্থাপিত করতে চায়, কিংবা বাণিজ্য চুক্তি করে যেটা করেছে, যে বাণিজ্য চুক্তিতে কি আছে, যে বাংলাদেশ অন্য রাষ্ট্র থেকে বাণিজ্য করতে হলে, সামরিক সরঞ্জাম কিনতে হলে বা অন্য কোনো জিনিসপত্র কিনতে হলে সেগুলা এই বাণিজ্য চুক্তির অধীনে হতে হবে। সেটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কেনাকাটা অনেক দূর সীমিত করে না। এই প্রতিটা জিনিস কিন্তু সরাসরি অন্য রাষ্ট্রের আপনার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ হয়ে যায়। এখন আপনি যদি সত্যিকারের, আপনি যদি মৌলবাদীদের প্রচারণার ঊর্ধ্বে উঠতে পারেন, না পারলে তো কোনো কথা নাই, না পারলে আপনার মনে হবে যে চীন এটা বলেছে ভারতকে লক্ষ্য করে। আর আপনি যদি সত্যি সত্যি একটা দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বলতে আপনি যদি বোঝেন যে কি বোঝায়, এটা যদি আপনি বোঝেন, তাহলে
এই সাম্প্রতিক ইতিহাসে যা কিছু ঘটে গেছে তার আলোকেই কিন্তু চীন এই কথাটা বলেছে। এইটা মানে চীনের রাষ্ট্রদূত বলেছে, কিংবা এই ব্যাপারে যা কিছু ওই যে জয়েন্ট কমিউনিকেতে লেখা হয়েছে সেটাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ঢাকায় আসার আগে বলেছিল যে বাংলাদেশে চীনের হস্তক্ষেপ কমাতে হবে, সে বিষয়ে সে কাজ করবে। এবং পরবর্তীতে চীনের রাষ্ট্রদূত এবং চীনের দূতাবাস যে বক্তব্য দিয়েছে তার পক্ষেই কিন্তু এই কথাটা যায় যে চীনের রাষ্ট্রদূত যেটা বলেছে যে তৃতীয় দেশে হস্তক্ষেপ, বাংলাদেশের তৃতীয় দেশের হস্তক্ষেপ চীন কিন্তু সহ্য করবে না। সিম্পল। এখানে আসলে কোনো আপনার এটা আপনি যত বিশ্লেষণ করেন, যত চিন্তা করেন, হস্তক্ষেপটা আপনাকে বুঝতে হবে যে স্বাভাবিক চোখে শুধু বাংলাদেশের স্বাধীনতা বিরোধী 24-এর জঙ্গি কোয়ালিশনের চোখে হস্তক্ষেপ হলে তো হবে না। চীনকে যদি সত্যিকার অর্থে হস্তক্ষেপকারীকে চোখ রাঙাতে হয় তাহলে হস্তক্ষেপটা তো ঘটতে হবে। সে হস্তক্ষেপ ঘটার ঘটনা আমরা দেখলাম যে ঘটতে পারে যুক্তরাষ্ট্রের মধ্য থেকে বাংলাদেশের সামরিক ঘাঁটি গাড়া, কিংবা বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সীমারেখা টেনে দেয়া, যাতে বাংলাদেশ অন্য রাষ্ট্রের সাথে তার বাণিজ্য প্রসারিত করতে না পারে। সেটার কি আসলে কোনো ধরনের আমরা রিফ্লেকশন দেখছি না? এই যে আমরা শুনছিলাম যে চীন থেকে যুদ্ধ বিমান কিনবে বাংলাদেশ, এত হইচই, কই সেটা তো হলো না। এটা আসলে দুটো কারণ থাকতে পারে। একটা হলো তারেক রহমান সরকারের হাতে টাকা নাই, খুবই বাস্তবতা, টাকা থাকারই কথা না। আর একটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়ে কিনছে না। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশ চীন থেকে বিমান কিনলে যে অনেক কিছু হবে, মার্কিন যুক্তরাষ্ট্র এটা ভাববে না। মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে যে ওই বিমানগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনুক। এই জিনিসগুলা আসলে চিন্তা মানুষকে, আমি আমার বন্ধুদের বলবো যে মানুষকে বোঝা না। আসলে দেখেন কত ধরনের অবুঝ, কত ধরনের লোকজন এইসব জিনিস বিশ্লেষণ করার জন্য বসে আছে, মানুষকে ভুল বোঝানোর জন্য আপনার। এবং মানুষ তো ফ্যান্টাসি করতে পছন্দ করে, বাস্তবতা কি সত্যটা কি সেটা জানতে চায় না। আর এগুলো চিন্তা করার জন্য যেই পর্যায়ের আপনার বাস্তব জ্ঞান থাকতে হবে সেটা তো আসলে বেশিরভাগ মানুষের নাই। তারপরেও তারা বিশ্লেষণ করে, কেউ কিন্তু বুঝেও করে, আবার কেউ না বুঝে করে, কেউ কিন্তু সরাসরি বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের সেন্টিমেন্টটা যাতে উজ্জীবিত থাকে সেই দিক থেকে এগুলো বিশ্লেষণ করে। এখন আসুন দেখেন চীন কি বলেছে। চীনের যে জয়েন্ট কমিউনিকে হয়েছে তারেক রহমানের ভিজিটের পর, সেখানেও কিন্তু সরাসরি এই ধরনের কোনো কথা নাই, ইন্টারফেয়ারেন্স শব্দটাই নেই। এবং চীনের রাষ্ট্রদূত তো কিন্তু কৌশলে কথাটা বলেছে। চীনের রাষ্ট্রদূত যেটা বলেছে সেটা হলো যে চীনের এইটাই নীতি যে অভ্যন্তরীণ বিষয়ে, একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপ করলে চীন সেটা সমর্থন করে না। চীনের রাষ্ট্রদূতের বক্তব্যটা ওইটা। আমরা কিন্তু এখন একটা প্রশ্ন আসছে যে চীনের রাষ্ট্রদূত যদি এটা বলতো যে বাংলাদেশে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ চীন মেনে নিবে না, এটা কিন্তু আবার সরাসরি চীনের পক্ষ থেকে হস্তক্ষেপ হয়ে যায়। আমি অবশ্য সেটা দেখার জন্য একটু খোঁজ খবর করলাম। আমি প্রথম আলোর খবরটা পড়লাম, আর চীন তার ফেসবুকে, চীনের রাষ্ট্রদূত তার ফেসবুকে যেটা পাবলিশ করেছে সেটা পড়লাম। আমি দুটো মিলিয়ে দেখলাম যে রাষ্ট্রদূত এখানে একজন কূটনীতিক হিসাবেই কথা বলেছেন। উনি বলেন নাই ওই ঘটনাগুলো বলেন নাই যে মানে তিনি যেটা বলেছেন সেটা স্বাভাবিক, সেটা তো বাংলাদেশেরও নীতি, মার্কিন যুক্তরাষ্ট্রেরও নীতি, পৃথিবীর সব দেশেরই আসলে ঘোষিত নীতি কিন্তু এগুলো। আরেকটা জিনিস বোঝেন, চীনের যদি ইচ্ছা থেকেও থাকে যে বাংলাদেশকে কেন্দ্র করে ভারতকে একটা শিক্ষা দিবে, কখনো রাষ্ট্রদূত আপনার এই সাংবাদিক সম্মেলন করে এইভাবে জিনিসগুলো ঘোষণা দিবে না, জানান দিবে না ভাই। এতটুকুন বুদ্ধি বিবেচনা আপনি তো অনেক দেশ থেকে আপনি আশা করতে পারেন, চীন থেকে তো পারেনি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় আসলে মূলত পশ্চিমা রাষ্ট্রদূতগুলা, দরিদ্র দেশে মানে পশ্চিমের অনেক রাষ্ট্রদূত, তার হয়তো নিজের শার্ট কেনার পয়সা নেই, একটা স্যুট পরে সারাদিন ঘুরে ঢাকা শহরে, সেও কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে একটা কথা বলে। কেন বলে জানেন? কারণ হলো এই জিনিসগুলো আমরাই আশকারা দেই। আর একটা হলো যে সাম্প্রতিক কালে যেটা শুরু হয়েছে, যেটা কিন্তু তারেক রহমানের জন্য অবশ্যই চিন্তার বিষয়, সেটা হলো যে শেখ হাসিনার যে ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি ছিল,
শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছেন, এইটা তো বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী যারা আমাদের মুক্তিযুদ্ধের বিজয়টাকে ধ্বংস করতে চায় এবং পরাজিত শক্তির সমাজের যে আধিপত্য সেটার জোরে বলে। সেই দৃষ্টিটা তো আসলে চীনের, মার্কিন যুক্তরাষ্ট্রের কারোই আসলে সেই দৃষ্টিতে তারা দেখবে না। তারা এতগুলো কিন্তু বোঝেও না। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব কূটনীতিকরা ঢাকায় চাকরি করে, ওদের যে শিক্ষা দীক্ষা চিন্তার বহর, সেখানে এইসব গভীর জিনিস কিন্তু প্রবেশ করারও কোনো সুযোগ নাই, কিন্তু নাই দেখে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিটা জায়গায় কিন্তু ফেল করছে। দেখবেন যে তাদের কূটনীতিতে, তাদের জ্ঞানের জগতে, বুদ্ধির জগতে। আমি আশা করি যে চীন অন্তত এই জিনিসগুলো একটু গভীরভাবে দেখে। আমি জানি না দেখে কিনা, চীন সম্পর্কে আমার মানে আমি ধারণা করি আর কি, এবং ধারণা করাটা যৌক্তিক আমি মনে করি। কিন্তু তারেক রহমান এবং ইউনূস যেটা করেছে, বিশেষ করে বাণিজ্য চুক্তি, পরবর্তীতে বোয়িং কেনা সহ, এবং সত্যি সত্যি বাণিজ্য চুক্তির স্পিরিটে যদি তারেক রহমানের সরকার এগিয়ে যায়, তাহলে কিন্তু পশ্চিমা রাষ্ট্রদূতগুলা, মার্কিন রাষ্ট্রদূতগুলা আরো অনেক বেশি আপনার লাগামহীন বক্তব্য বাংলাদেশে দিবে, যেটা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল হবে। অবশ্য যথারীতি এগুলো বাংলাদেশে খুব একটা প্রচার হবে না, কারণ হলো বাংলাদেশের আপনার প্রচারণার জগৎটা তো আসলে ৭১-এর পরাজিত শক্তি, তারাই কিন্তু এটা নিয়ন্ত্রণ করে। কিন্তু সেটা হবে, কিন্তু এটা মার্কিন তারেক রহমানের সরকারের জন্য, তার যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বা পররাষ্ট্র দপ্তরের জন্য এটা কিন্তু একটা আপনার বাড়তি কিন্তু সমস্যা হয়ে যাবে। কিন্তু এক সময় এরা যতই সে সমস্যাটা অনেক দূর গড়াবে। আর বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের অনেক বন্ধু বান্ধব কিন্তু শেখ হাসিনার পররাষ্ট্রনীতির ফেলিউরটাকেও আমরা কিন্তু বড় করে দেখি। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আমার মনে হয় যে এত অবনতিশীল হওয়াটা অবশ্যই শেখ হাসিনা সরকারের পররাষ্ট্রনীতির ব্যর্থতা। এটা তারা হয়তো স্বীকার করবে না যারা সরকারে ছিল, কিন্তু সত্যিকার অর্থে ব্যর্থতা। সেই পর্যায়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, এবং এটাকে অনেক আপনার এমন জায়গায় থামিয়ে রাখা যেত যেখানে একেবারে নিম্ন শ্রেণীর কর্মচারীরা জামাতের সাথে যুক্ত হয়ে শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার কাজটা করতে পারতো না। সেই কূটনীতি শেখ হাসিনা সরকারের দক্ষতায় ছিল না, করে নাই। কিন্তু তারপরও সেটার মধ্যে এক ধরনের আপনার নীতিগত দক্ষতা ছিল, কি যে কোনো পরাশক্তির উপর পরিপূর্ণ নির্ভরশীল হওয়া যাবে না, না ভারতের উপর, না যুক্তরাষ্ট্রের উপর, না চীনের উপর, না রাশিয়ার উপর। তারেক রহমানেরও কিন্তু ইনহেরেন্টলি এটাই পররাষ্ট্রনীতি হতে হবে। সরকারে গেলে এগুলো বোঝা যায়। আপনি বাইরে থেকে যতই বলেন, যখন একজন সরকার গঠন করে ফেলে তখন কিন্তু তার ইনার কম্পালশনটা এটাই বলে। শেখ হাসিনার যেটা কম্পালশন ছিল যে কারোর প্রতি ঝোঁকা যাবে না, তারেক রহমানেরও কম্পালশন সেটাই থাকবে। তৌহিদ হোসেন এটা শুনেন নাই? তৌহিদ হোসেন বলেছিল না যে এই যে তিনটা শক্তি, চীন, ভারত, যুক্তরাষ্ট্র, এদের থেকে সমান দূরত্ব বজায় রেখে দেশ চালানো, এটাই হবে তারেক রহমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা অনেক বেশি দুরূহ হয়ে গেছে মোকাবেলা করা এই বাণিজ্য চুক্তির মাধ্যমে, এবং ইউনূসের লাগামহীন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক তার প্রোটেকশনের জন্য যে ধরনের কাজকর্ম ইউনূস করে গেছে এবং যার ধারাবাহিকতা তারেক রহমানও রেখেছে, সেই জায়গাটা হয়ে গেছে তারেক রহমানের সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। ফলে ভবিষ্যতে সেই জায়গাটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। যদি এইভাবে আপনারা চিন্তাগুলো করেন তখন কিন্তু আসলে চীনের রাষ্ট্রদূত কি বলছে বা কোন দেশের রাষ্ট্রদূত কি বলছে সেগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। শেখ হাসিনা কিভাবে ফেরার কৌশল আঁকছেন এই সম্পর্কে আমরা কোনো একটা প্রেডিকশন বা কোনো ধারণা আপনার কাছ থেকে পেতে পারি কিনা? কারণ তিনি ফিরছেন, যেটা ওরা বিশ্বাস করেন বাংলাদেশের ভেতরে অনেকে বিশ্বাস করেন, এবং তারা খুব স্পষ্টত বলছেন যে শেখ হাসিনা ফিরছেন, বলছেন মানে তিনি ডিসেম্বরের মধ্যে ফিরবেন। আপনার কাছে একটু জানতে চাই যে কি কৌশল এমন আছে বা থাকতে পারে যে কৌশলে শেখ হাসিনা ফিরে আসবেন? আসলে যেটা আপনাদের ওই এনডিটিভি তে ওনার ওই সাক্ষাৎকার নামে ব্যাপারটা প্রচারিত হওয়ার পর থেকে ব্যাপারে আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু আমি যেটা জানি যেটা হচ্ছে যে উনি 23শে জুন পার্টির প্রতিষ্ঠা উপলক্ষে একটা সাইন্ড, মানে তার নিজের স্বাক্ষরিত একটা আর্টিকেল লিখেছিলেন, এবং সেই আর্টিকেলটা লেখার পরে আমিও তার থেকে মানে খবর করেছি। সেই সাক্ষাৎকারে কিন্তু কোনো নির্দিষ্ট সময় দেওয়া ছিল না যে কবে তিনি ফিরছেন। তিনি ফিরবেন এটা বলেছেন এক। এবার কিন্তু তার প্রচার মাধ্যমের ওখান থেকে বলা হয়েছে যে তারা হয়তো
যোগাযোগ করতে পারেন শেখ হাসিনার সাথে, কেউ কেউ যোগাযোগ করে থাকতে পারেন, হয়তো এনডিটিভি করেছে, তখন তিনি এরকম বলেছেন। এর আগেও আমি নিজে যখন তার সাক্ষাৎকারও নিয়েছি, আমি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করেছিলাম যে আপনি 2026 সালের 17ই মে হলো আপনার প্রত্যাবর্তন দিবস, কিন্তু আপনি ফিরতে পারেননি, তাহলে 2027-এর 17ই মে কি ফিরবেন, এরকম আশা করা যায়? সেই উদ্দেশ্যে তিনি কিন্তু তখন তিনি তার জবাবে আমাকে বলেছিলেন যে আমি কোনো নির্দিষ্ট সময় বলছি না। এটা আমার পরে মনে হয়েছে যে এটা একটা তার গোপন রণনীতির বিষয়, এবং সেটা তিনি প্রকাশ্যে মিডিয়ার মাধ্যমে ঘোষণা করে, এরকম নয় যে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল 71 সালে যেরকম ঘোষণা করে শেখ হাসিনা বঙ্গবন্ধু ফিরলেন বাংলাদেশে, মানে ভারত হয়ে, সেটা ঘোষিত অনুষ্ঠান ছিল। কিন্তু তারপরেও 1981 সালেও যখন শেখ হাসিনা ফিরেছেন, সেটাও কিন্তু মনে হয় তখন কিন্তু জিয়াউর রহমানের সরকার ক্ষমতায়, এবং সেই সময় তিনি ফিরেছিলেন নিশ্চিত সেই সরকারের ওপর একটা চাপ ছিল বা সম্মতি ছিল তিনি যাতে ফিরে আসতে পারেন। ফলে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে দুটো জিনিস। এক হচ্ছে একটা গোপনে ফেরার প্রস্তুতি, আর একটা হচ্ছে যদি নেপথ্যে কোনো আলাপ আলোচনা করে কোনো ডিল হওয়ার সম্ভাবনা যদি থাকে, যেটা প্রকাশ্যে কোনো বিএনপিও বলবে না, আওয়ামী লীগের নেতারাও, সবাই জানেন কিনা আমার সন্দেহ আছে, একমাত্র বঙ্গবন্ধু পরিবারের, মানে শেখ হাসিনা তার পরিবারের ঘনিষ্ঠ লোকেরাই হয়তো জানেন সেই পরিকল্পনা। তবে এটা ঠিক, তিনি যখন বারবার বলছেন, সকলেই মনে করে যে শেখ হাসিনা সাধারণত যেটা বলেন সেটা তিনি বাস্তবায়ন করেন, সেটা করবেন না এমন নয়, কিন্তু সকলেই অপেক্ষা করে আছেন যে ডিসেম্বরের কথাটা বেশি প্রচারিত হয়েছিল, এখন তিনি এবারও বলেছেন তাই এবছরের মধ্যে এনডিটিভির সাক্ষাৎকারে। আমার মনে হয় এক্ষেত্রে অনেক বেশি সুবিধা। আমি তো জানি যে তিনি ফিরবেন ঠিকই, কিন্তু কিভাবে ফিরবেন, কবে ফিরবেন সেটা আমি জানি না, সেটা আমাকেও বলেননি। আমার মনে হয় আপনাদেরও উচিত যে বাংলাদেশের যারা সাংবাদিক তারা কিন্তু যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের কাছ থেকে যদি একবার জেনে নেন যে এনডিটিভি কারোর সঙ্গে যোগাযোগ করে যে আপনারা খবর করেছেন, আপনাদের এটা সাক্ষাৎকার নিতে চাই, তাহলে তারা হয়তো ব্যাখ্যা করতে পারবেন যে সত্যি এই বছরে 2026 সালের ডিসেম্বরের মধ্যেই তিনি ফিরছেন, কিন্তু তার পার্টি আমি বলতে পারি একটা প্রস্তুতি আছে। সেই প্রস্তুতিটা কেমন? প্রস্তুতিটা প্রথম হচ্ছে আপনি লক্ষ্য করবেন খুবই মিডিয়ার অগোচরেই, খুব একটা মিডিয়া তো খবর প্রকাশ করা যায় না, বাংলাদেশে প্রকাশ হয় না, নিষিদ্ধ আওয়ামী লীগ তার কিন্তু কমিটিগুলোর পুনর্গঠন চলছে। সেন্ট্রাল কমিটি এখনো হবে, কিন্তু যে বিভিন্ন জেলা ভিত্তিক যে কমিটিগুলো হচ্ছে তাদের কিন্তু ছাত্রলীগের বহু নেতা কিন্তু আসছে, এবং তাদের নাম কিন্তু ঘোষণাও করা হচ্ছে কারা হবে। ঘোষণা হয়নি যে তা না। আবার কিছুদিন হলো আমি দেখছি একটু বন্ধ আছে ঘোষণা, এমনকি সেই কমিটিতে অনেকে স্থান পাননি বলে অভিযোগও জানিয়েছেন, আমার কাছে অভিযোগ জানাচ্ছেন। আমি যে অভিযোগগুলো আবার ছাত্রলীগের প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে এরা কেন বাদ করবেন। এরপরে আমি জানি এটার পুনর্গঠন শেষ হলে আমি যে টাইম লাইনটা দেখছি সেটা হচ্ছে এটার পরে যুবলীগের গঠন, যেগুলো সাংগঠনিক শাখা আর কি, গুরুত্বপূর্ণ শাখা। ছাত্রলীগ যুবলীগই সবসময় 81 সালেও বা তার পরবর্তী 111-এর সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নেতৃবৃন্দের মধ্যে অনেকে পিছিয়ে পড়েছিলেন, অনেকে অন্যরকম হয়েছিল, কেউ কম্প্রোমাইজ সমঝোতা করেছিলেন সেনা সরকারের সাথে, কিন্তু ছাত্রলীগ যুবলীগ করে। ছাত্রলীগ যুবলীগের সঙ্গে কোনো পিছু টান ছিল না, তারা এখনো পিছু টান থাকবে নাই বলে মনে হয়, এবং তারা কিন্তু ঘটনা যে প্রস্তুতি নিচ্ছে সাংগঠনিকভাবে। এইটার পরে আওয়ামী লীগের কমিটি তৈরি হওয়ার ব্যাপার আছে। এখন সেটা ছাত্রলীগ যুবলীগ হওয়ার পরে আমি যেটা শুনেছি তাদের যেটা সিদ্ধান্ত সেটা সম্ভবত শেখ হাসিনা যদি ফিরতে পারেন, যদি ফেরেন, তাহলে তিনি সেটা দেশে ফিরে পুনর্গঠন করতে চান। সেক্ষেত্রে যারা দেশে আছেন একটা বড় সংখ্যক নেতা ও কর্মীও, তারা হয়তো প্রথম পর্যায়ের নেতা নন, কিন্তু এরকম অনেকে আছেন, অনেকে জেলে আছেন। তবে সেরকম তাদের নিয়ে একটা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠিত হতে পারে, আর সেটা তখন বোঝা যাবে। কিন্তু তার আগেই ফেরার ব্যাপারটা, চমকটা, এটা মনে হচ্ছে এখনো পর্যন্ত একটা চমকের স্তরেই আছে। হয়তো চমকই হতে পারে, যেটা সত্যি আমার কাছে কোনো খবর নেই, আমি জানি না, বলতে পারবো না।
দাদা আমি এই বিষয়টা আরেকটু থাকতে চাই এই কারণে যে বাংলাদেশে ব্যাপক প্রচার ওই এনডিটিভির খবরের বরাতে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে 1 ডিসেম্বরের মধ্যে মানে এই চলতি বছর তিনি ফিরবেন, যে ধরে নেওয়া হচ্ছে যে চলতি বছর মানে তো 31 ডিসেম্বর। মানে আপনার কাছে কোনো কনফিউশন আছে যে শেখ হাসিনাকে এরকম বলেছেন কি বলেছেন না শিওর না? কারণ এনডিটিভির কারো সাক্ষাৎকার বাংলাদেশে এই মুহূর্তে নেওয়াটা পসিবল না, কারণ বাংলাদেশে অনেক রেস্ট্রিকশন আছে। আপনি জানেন যে শেখ হাসিনা যখন এই ঘোষণা দিলেন তার সাথে সাথে ডাক্তার জাহিদুর রহমান মনে করিয়ে দিয়েছেন যে শেখ হাসিনার বক্তব্য প্রচার আদালতে নিষেধ আছে, এটা যেন সংবাদ মাধ্যম মেনে চলে। মানে এটার মধ্যেও একটা ইন্টারেস্টিং দিক আছে, একদিক দিয়ে শেখ হাসিনা আসার ঘোষণা দিয়েছেন, অন্যদিক দিয়ে বাংলাদেশ থেকে প্রেসার দেওয়া হচ্ছে যে শেখ হাসিনার বক্তব্য প্রচার না হয়। ফলে আমাদের জন্য খুব টাফ। আমরা আপনাদের মাধ্যমে কথা বলেই যতটুকু আমরা জানতে পারি, আপনার কাছে কোনো ডাউট আছে যে তিনি আসলে এরকম কোনো কথা বলেন নাই, তিনি ফিরবেন বাট কোনো সময়সীমা বেঁধে দেন নাই? না, আমার মানে ধরুন আমার তো সাংবাদিক সহকর্মী, তিনি ইচ্ছাকৃতভাবে কিছু ভুল লিখবেন, বিশেষ করে একটা এত বড় প্রতিষ্ঠান, সেটাও তো আমার এতটা মনে হয় না। কিন্তু আমার মনে হয়েছে আমার হাতে যেটা আছে সর্বশেষ তার লিখিত বক্তব্য 23শে জুনের, তাতে তিনি বলেছেন আমি দেশে ফিরবই, কিন্তু তিনি বলেননি তারপরে যে এই বছরে ফিরবো। আর তারও আগে যেটা আমি তো স্পেসিফিক প্রশ্ন করেছি, 2026 হলো না, 27-এ কি ফিরবে? উনি 27-ও তো নিশ্চিত করেননি আমাদের। সেটার কারণটা আমি আপনাকে বলতে পারছি। কারণটা হচ্ছে এই যে এই সিদ্ধান্তটা পরে তিনি, আপনাকে বলেছি হয়তো বা অন্যদেরও বলেছি যে আমি ওনার সঙ্গে কিন্তু টেলিফোনেও কথা বলেছি, মানে শুধু ইমেলের মাধ্যমে ইন্টারভিউ নয়, টেলিফোনের ইন্টারভিউতে কিন্তু উনি কিন্তু বলেছেন যে এটা আমি এভাবে প্রকাশ্যে ঘোষণা করব না, এটা হঠাৎই জানতে পারবে, এরকম আর কি। আচ্ছা আচ্ছা, মানে আকস্মিক হয়ে বলেছেন। আচ্ছা, ব্যাপারটার মধ্যে একটা আপনি সেই অর্থে বলেন যে একটা ধোঁয়াশা আছে, আর ধোঁয়াশা রাখাটাও হয়তো একটা আমার মনে হয় সুনিয়োজিত কোনো রণকৌশল। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস যেটা দাঁড়িয়েছিল 23 জুন ঘিরে, সেই অ্যাক্টিভিটিসটা তো একরকম বাংলাদেশের সরকারের দিক থেকে ওটাকে সফল করে দিয়েছে, আওয়ামী লীগ কিছু করতে পারুক আর না পারুক। ভবিষ্যতে মানে খুব অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগ কি আবার কোনো নতুন কৌশল করছে, মানে দেশের বাইরে থাকা অবস্থায় এরকম কোনো কিছু আপনি জানতে পেরেছেন কিনা, কারোর সঙ্গে কোনো যোগাযোগ? এখন বলতে গেলে আমার মনে হয় 15ই আগস্টের বঙ্গবন্ধুর হত্যা, ফলে সেই হত্যার দিন তারা কিভাবে পালন করবেন তার একটা রণনীতি তৈরি হচ্ছে। ফলে আগস্ট মাসে একটা কিছু পরিকল্পনা আওয়ামী লীগ করবে, এটা নিশ্চয়ই শোনা যাচ্ছে, এবং শোনা যাচ্ছে সেটা ডিটেল এখনো জানি না, এবং ডিটেল নিশ্চয়ই কিছুদিনের মধ্যেই জানা যাবে সেই পরিকল্পনাটা কি। এবং 15ই আগস্ট পরে আমি যদি জানি, তারপরে তো ধরুন একেবারে 16ই ডিসেম্বর। তো 16ই ডিসেম্বর সেই বাংলাদেশের নতুন করে মানে যেটা বিজয় দিবস, তো সেই বিজয় দিবস সেইটা আর একবার বিজয় দিবস হয় কিনা সেটা এখন দেখার অপেক্ষা করতে হবে। কিন্তু আমি নির্দিষ্ট করে বলতে পারছি না যে ওই দিনে বিজয়, মানে অর্থাৎ আওয়ামী লীগের বিজয় ঘটবে এরকম কিনা জানি না। হয়তো এই দুটো দিনের কথা জানি, দুটো দিন নিয়ে তাদের প্রস্তুতি পরিকল্পনা চলছে। এবং আপনাকে আমি এটাও বলছি যে, এবং এটা যে খুব একটা আমি যেটাকে আমি যেটা বুঝেছি বা কথা বলে অনেকের থেকে শুনে যেটা আমি অনুমান করছি, নিছক সপ্তাহে তো শেষ পর্যন্ত গণতান্ত্রিক পথে নাও থাকতে পারে, মানে সহিংসতাও ঘটতে পারে। তো এরকম একটা আশঙ্কা আছে, এই যে এবং আপনি জানেন যে কারণেই 23শে জুন উপলক্ষে 5-7টি জেলায় যেভাবে সেনাবাহিনী এবং বিজিবিকে নামানো হয়েছিল, তাতে বোঝা যাচ্ছে যে তারা অত্যন্ত মানে তারা নিজেরাই আতঙ্কিত হয়েছিল, এবং তাদের গোয়েন্দারাও কোথায় এমন কোন রিপোর্ট দিয়েছিলেন যে উনি ফিরে আসছে, সুতরাং আপনারা প্রস্তুতি। তো সেরকম ঘটনা সেই গোয়েন্দা রিপোর্টের সেনাবাহিনীর তো গোয়েন্দা আছে, আপনি ভালো করেই জানেন, ডিজিএফআই আছে, এনএসআই আছে, তারা হয়তো খবর দিয়েছিল ভয়ঙ্কর কিছু করতে পারে। নাহলে এরকম 7টা জেলায় সেনাবাহিনী দিয়ে মুড়ে দেওয়া মনে হচ্ছে যুদ্ধক্ষেত্র আবার একটা তৈরি হলো। তো সেরকম দৃশ্য তো হওয়ার পেছনে নিশ্চয়ই তাদের কাছেও কোনো একটা ইনপুট আছে। সবচেয়ে ভালো খবর তো তারা রাখবেন, তারা জানেন সত্যি কি ঘটবে। আমার মনে হচ্ছে আবার হয়তো 15ই আগস্টে কিছু ঘটনা ঘটতে পারে বলে মনে হয়।
ইমিডিয়েটলি এখনই আগামী দিনের জন্য যেটা দেখছি। বাংলাদেশে শেখ হাসিনার এই ফিরে আসার কথা বলা বা তা আওয়ামী লীগের আবার একটু নাড়াচাড়া দেওয়ায় দেখা গেছে যে বিএনপি এবং জামাতে ইসলাম কাছাকাছি চলে এসছে। অনেকে আমাদের দেশেও আলোচনা হচ্ছে যে এটা ওই মেসির তারপরে রোনালদোর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা একটা আমি তুমি গেমের মতন সংসদে অনেকটা আন্ডারস্ট্যান্ডিং এ চলা, বাইরেও আন্ডারস্ট্যান্ডিং এ চলা, এবং আলটিমেটলি তাই বিএনপি যেই টোনে কথা বলছে, জামাতে ইসলামী এনসিপি একই টোনে যে শেখ হাসিনা আসলে এই হবে সেই হবে, ফেরানোর চেষ্টা। আপনার কি মনে হয় যে যেই শক্তি এখানে এখন আছে এইটা ফেস করার এই মুহূর্তে আওয়ামী লীগের সক্ষমতা তৈরি হয়েছে? না, আওয়ামী লীগের সক্ষমতা আছে, সক্ষমতাকে তাকে সবুজ সংকেত দেওয়া হচ্ছে কিনা সেটা হচ্ছে একটা ব্যাপার। কারণ এটা ঘটনা, আওয়ামী লীগকে যদি বলা হয় তারা নেমে পড়তে নামে, সেক্ষেত্রে এরা যে কারণেই কাছাকাছি হচ্ছে সেই কারণটাই হচ্ছে বিএনপি বা জামায়াতের এরা এক হলেও তো আওয়ামী লীগকে কোনো প্রতিহত করতে পারেনি কোনোভাবে। যদিও আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাদের একটা অ্যাডভান্টেজ ছিল ঠিকই, কিন্তু এটা ঘটনা যে সেটা তারা জানেন, এবং তাদের এই যে বিরোধী দল হিসেবে যে থাকাটা, এটা গোটাটাই আমার কাছে মনে হয়েছে যে একটা মানে অ্যারেঞ্জমেন্ট সহ, মানে একটা সরকার পক্ষ আর একটা সরকার পক্ষের বিরোধী দল। সরকার পক্ষের মানে রাজনৈতিক দিক থেকে বিরোধী দল, যেরকম একসময় শেখ হাসিনার সময় ছিল না, বিরোধী দল ছিল না, তাদের মন্ত্রিত্বও করেছে, তাই না? রতন মন্ত্রীও ছিলেন। তো এখন এটা বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটে থাকে, কিছু মেকি বিরোধী দল থাকে যারা বিরোধী দল নয়। কিন্তু একটা ঘটনা না একটু আমার বলা রাখা ভালো, যে কতগুলো ঘটনা ঘটছে, বিশেষ করে এই সম্প্রতি তারেক রহমানের মালয়েশিয়া এবং চীন সফর, এবং সেক্ষেত্রে বেশ কিছু এখানে এখনো যদিও ভারত সরকার অফিসিয়ালি কোনো মন্তব্য করেনি, কিন্তু মন্তব্য পরে হয়তো করতে পারে, যাতে কতটা ভারত উদ্বিগ্ন তখন হয়তো বোঝা যাবে। এখন আপাতভাবে মনে হচ্ছে সেরকম উদ্বিগ্ন নয়, কিন্তু গতকাল যে ওই শেখ হাসিনার পন্থী এবং জাসদ পার্টির ইনু যে কারাদণ্ড দেওয়া হলো, এই বিষয়টা একটু ভারতকে নাড়িয়েছে তা নয়, যে মনে হচ্ছে যেন একতরফা ভাবে একটা সরকার অনেক কিছু করে, সবটা তারেক রহমানের হাতে নেই, তারেক রহমানকে অন্য কেউ কোনোভাবে পরিচালনা করছে। আপনি হয়তো জানেন তো, মানে বাংলাদেশে তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর প্রথমে ধারণা হয়েছিল যে চাঁদাবাজিটা থাকবে না, তাই না? কিন্তু এখন চাঁদাবাজি ঘটছে, এবং এই এনসিপি নেতারাই করছে। সেটা হচ্ছে কি করছে, তারা শিল্পপতিকে, ব্যবসায়ীকে, প্রখ্যাত এক শিল্প সংস্থাকে তিনি হুমকি দিচ্ছেন, মেম্বার অফ পার্লামেন্ট, তাকে চাঁদা দিতে হবে, চাঁদা না দিলে তিনি তার ব্যবসার কাজ করতে দেবেন। সংবাদপত্রে প্রকাশ করেছে বাংলাদেশ, অবশ্য সংবাদপত্র পড়েই জানছি। ফলে তিনি প্রভাবশালী একজন এমপি, যার পক্ষে দাঁড়িয়ে আছেন জামায়াত ইসলামী, তিনি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন তাকে যেভাবে টাকা দেওয়া হতো, প্রথমে শুরুতে এরা দিয়েছিলেন একটা কারণে, নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠান রক্ষা করার জন্য। কিন্তু সেটা তারা নির্বাচনের পর তারা দেখেছেন একটা নির্বাচিত সরকার এসে সেই চাঁদা দেওয়াটা বন্ধ করে দিচ্ছে, কিন্তু তারপরেও সে চাঁদা তারা চেয়েই চলেছে। হয়তো সাধারণ মানুষের রাস্তায় হয়তো আমাকে আপনাকে হয়তো লুটপাট করবে না, কিন্তু বড় শিল্পপতি ব্যবসায়ী তাদের থেকে মোটা অঙ্কের টাকা চাইছেন, এই অভিযোগ দিয়ে যে একসময় এরা ফ্যাসিবাদী সরকারকে সমর্থন করে। ব্যবসায়ীরা পৃথিবীতে যে সরকারই আছে তাকেই সমর্থন করে, কারণ তাদের ব্যবসার স্বার্থে। জামায়াত ইসলামী সরকার হলেও তাকেও সমর্থন করবে, সেরকম তাদের তো ব্যবসা করতে খেতে হবে না, তাদের রাজনীতি করছে না কেউ। সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক একজন হয়তো হয়ে যান এমপি টেমপি, সবাই তো সেই লক্ষ্যে করেন না, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বার্থে সেটা করছে। দ্বিতীয়ত একজন আওয়ামী লীগের সাবেক এমপি, সাবেক এই কারণে তার এমপি তো নেই, সাবেক এমপি জামালপুরে, তাকে গ্রেপ্তার করা হলো এত কাল, কেন জানেন? চাঁদা দাবি করে। তার উপর তার ব্যবসার অবস্থা ভালো না, তার সঙ্গে আমার যোগাযোগ ছিল, কথা হচ্ছিল, বলছে করবো কি, আমি কত মানে আমার দিতে পারি, কিন্তু দেওয়ার তো একটা ক্ষমতা আছে, আমি কত যে চাইছি সেটা দেওয়া সম্ভব না, এবং সেটা না দেওয়া তাকে এতকাল বাদে একটা কোন একটা কোথাকার নিউ মার্কেট বিস্ফোরণের মামলায় জড়িয়ে তাকে মামলা দিয়ে তার এখন শুনলাম গতকাল তার প্রথমে 3 দিনের রিমান্ড হয়েছিল থানায়, তারপরে তাকে নিয়ে যাওয়া হয়েছে জেলে।
এই ঘটনাগুলো তো একটা অরাজক বাংলাদেশের ছবি। তারা ভাবছেন যে কেউ বাংলাদেশে ছাপছে না বলে কেউ জানবে না, গোটা দুনিয়া জানছে। আপনি তো জানেন গত 3 দিন আগে ইউরোপিয়ান পার্লামেন্টে একটা আলোচনা হচ্ছে, যে আলোচনার বিষয়বস্তু ছিল বাংলাদেশের বর্তমান, এবং সেখানকার বক্তারা সবাই যে আওয়ামী লীগের বক্তা তা নয়, আওয়ামী লীগ পন্থী বক্তাও ছিল, ভারতীয় ছিল কেউ কেউ, এবং তার সঙ্গে বিদেশি অনেক ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য ছিলেন। ইউরোপিয়ান পার্লামেন্টের যিনি পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটির প্রধান, তিনি বৈঠকটা ডেকেছিলেন। একটা আন্তর্জাতিক সেমিনার হয়েছে, সেখানে তীব্র সমালোচনা করা হয়েছিল। এই কয়েকদিন আগে দেখতে পাচ্ছেন যে কমিটি অফ জার্নালিস্ট তারা এই সাংবাদিকদের আটক রাখার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা চিঠি দিয়েছেন তারেক রহমান সরকারকে, কোনো প্রতিকার হচ্ছে। তো যদি আপনি মিডিয়াকে জেলবন্দি করে দাবি করেন এটা গণতন্ত্র, এটা হাস্যকর গণতন্ত্র না। এমন গণতন্ত্র তো হিটলারও দেখে গেছে কিনা। ফলে এটা তো একটা ভাবা দরকার না, তাদের তাদের ধারণা যে তারা একটা সময় মুখ বন্ধ করে কিছু চেপে রাখা যায় না। আজকে তো আরোই পাওয়া যায় না, বিশেষত সামাজিক মাধ্যম। আমি যে কথাগুলো বলছি আপনারা দর্শকরা দেখছেন শুনছেন, আমি চাইবো না যে আপনার উপর আবার কোনো হাঙ্গামা হয়ে যাকে কারণে, কিন্তু সবাই তো জানছে বুঝছে, প্রত্যেকটা মানুষই জানছে, এবং যে কারণে তো আপনাদের সম্বন্ধে আপনার মতো আরো যারা করে তাদের লাখ লাখ ভিউয়ার্স আছে, তার দর্শকরা দেখেন, বাড়িতে রাত্রিতে বসে দেখেন, তাই না? তো আমি তো শুনেছি সবাই, এমনকি আমাকে বহু মিশনের লোক বলেছে যে আপনার আমি পূর্ণিয়া সাহেবের সময় আপনি যে বক্তব্য দেখেন সেটা আমরা শুনি। তিনি আবার হাই কমিশনের সামনে বলে ফেলেন, এটা বিরাট বিপদ। বলে আমার থেকেও গৌতম লাহিড়ী এত জনপ্রিয়, বলতে জনপ্রিয় না, উনি বলেন না। এখন আপনার তোর কথা আমি মিশন থেকে শুনেছি। তো সুতরাং আমি বুঝতে পারছি তো মানুষকে তো বোকা ভাবলে তো ভুল হয় না, মানুষ বোকা না, মানুষ সবই বুঝছে। এখন খুব নীরবে রয়েছে বলে তারা ভাবছেন যে খুবই নিরবচ্ছিন্ন ভাবে চালিয়ে যাচ্ছে সরকার। এটা নয়, এটা এক ধরনের বলা হয় না শান্তি, শ্মশানের শান্তির মতো। বলুন দাদা দাদা আর এই আওয়ামী লীগ প্রসঙ্গে লাস্ট জানতে চাবো, সেটা হচ্ছে যে শেখ হাসিনার ফিরে আসার সাথে ভারতের কোনো সম্পৃক্ততা থাকবে কি, এনি কাইন্ড অফ? না, ভারতের সাথে সম্পৃক্ত থাকবে মানে তিনি ভারতে আছেন, ভারত সরকারের ঘোষিত নীতি হলো তিনি যেদিন যেখানে যেতে চাইবেন সেখানে যাওয়ার ব্যবস্থা তারা করে দেবে, এটা ঘটনা। ভারত ব্যবস্থাটা করে দেবে। কিন্তু তিনি যখন চলে এসেছিলেন বাংলাদেশ থেকে, তখন তো বাংলাদেশের সেনাবাহিনী তাকে পাঠিয়েছিল এবং তারা জানিয়েছিল ভারতকে, এবং ভারত সাদরে তাকে আমন্ত্রণ জানিয়েছেন, গ্রহণও করেছে, তাকে আশ্রয় দিয়েও রেখেছে, তাই না? ফলে তিনি যখন যেতে চাইবেন যার মতো পরিবেশ পরিস্থিতি হলে, এবং ভারত সরকার নিশ্চয়ই যে কারণে তাকে ফেরত দিচ্ছেন না তার কারণ হচ্ছে তার জীবনের নিরাপত্তা রয়েছে, বিষয়টা প্রধান। ফলে জীবনের নিরাপত্তা লঙ্ঘিত হলে সেরকম অবস্থায় ভারত সরকার কি করবে বলা মুশকিল।